মোদিজি আসার পরে সেনাবাহিনীকে খোলা হাত দিল এবং বলল যে পাকিস্তানের থেকে যদি কোনো আক্রমণ হয়, যদি কোনো গুলিগোলা আসে, সেইটা আপনারা ঠিক করবেন যে কোথায়, কখন, কিভাবে আর কত গুলি চালাতে হবে, সেটা আপনারা করবেন। আমাদের দিল্লির পারমিশনের কোনো দরকার নাই, পারমিশন দেওয়াই থাকলো। নমস্কার, সকলকে জাগো হিন্দুস্তান নিউজে স্বাগতম। আমাদের দেশে সবচেয়ে যদি কেউ ভালোবেসে থাকে তা হলো আমাদের দেশের সেনা কর্তারা। কারণ একজন সেনা জানে না সে রিটায়ার্ড হবে কি না শহীদ হবে। তো আমরা জানি যে আমাদের কয়েকদিনের ভিতরে লোকসভা নির্বাচন। তো আজকে আমি কথা বলবো প্রাক্তন সেনাকর্তা বিধানচন্দ্র বিশ্বাসের সাথে। স্যার, এই যে কিছুদিন আগে আপনার কর্ণাটকে নির্বাচন হয়েছে, সেখানে কংগ্রেস জিতেছে এবং ওখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা গেছে। আর তারপরে 4টে প্রদেশে নির্বাচন হলো, 3টে প্রদেশেই বিজেপি জিতেছে, কিন্তু কোথাও পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যায়নি, বরঞ্চ ভারত মাতা কি জয় এবং বিজেপি আর মোদি মোদি জিন্দাবাদ স্লোগান শোনা গেছে। সেই হিসাবে আপনি দেশকে কোন দলকে সাপোর্ট করবেন? আপনাকে নমস্কার এবং আপনার জাগো হিন্দুস্তান চ্যানেলকে দর্শকবৃন্দকে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। দেখুন, ভারতবর্ষের সৈনিক এরা কোনো রাজনৈতিক দলের হয় না। আমরা ভারত মাতার দলের লোক। ভারত মাতাকে যারাই ভারত মাতার সেবা করবে আমরা তাদের পক্ষে, আমরা তাদেরকে সমর্থন করে থাকি। কিন্তু দেখুন, আমাদের বিড়ম্বনা, স্বাধীনতার 70 বছর পরেও এই দেশের শাসন ব্যবস্থায় এমন কিছু নেতাকর্মীদের তত্ত্বাবধানে ছিল যারা ভারতকে নিজের বলে মনে খুব কম করেছে, নিজেদের পরিবার গোছানোতেই তারা মনোযোগ নিবেশ করেছে। এই যে প্রথম সরকার পেয়েছে ভারতবর্ষের নাগরিক, এটা তাদের সৌভাগ্য, যেমন একটা সরকার তারা বর্তমান সময়ে পেয়েছে যারা ভারতবর্ষের উন্নতির জন্যে কাজ করে। তো নৈতিকভাবে আমাদের সমর্থন এই সরকারের পক্ষে বর্তমান আছে। যত সময় পর্যন্ত এরা ভারতবর্ষের জন্য কাজ করবে তত সময় পর্যন্ত আমাদের সমর্থন এই সরকারের পক্ষে থাকবে। আর আমরা চেষ্টা করি যে ভারতবর্ষের সমস্ত জনগণ তারা সুখে থাকুক, তাদের উন্নতি হোক এবং আমাদের দেশের উন্নতি হোক। কিন্তু সমস্ত দল কিন্তু এই কথাটা ভাবে না বা এইভাবে করে তারা চিন্তা করে না। তাদের নিজের উন্নতির কথাই চিন্তা করে এবং সেই মতো করে এজেন্ডা সেট করে। সেই এজেন্ডার মধ্যে আমাদের দেশের অনেক সাধারণ নাগরিক তারা প্রভাবিত হয়ে তাদের পক্ষে সমর্থন করে এবং এটা থাকবে, এটা চলতে থাকবে। এর মধ্যে দিয়ে কিন্তু ভারতবর্ষের জনগণের যথেষ্ট আত্মসচেতনতা বেড়ে গেছে, সেটা দেখতে পাই। তো কংগ্রেস সরকারের সময় সেনাবাহিনীর হাত কেমন ছিল, আর বিজেপি সরকারের বিজেপি সরকার আসার পরে সেনাদের শক্তি কত বৃদ্ধি পেয়েছে, সেই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, যখন সেনাবাহিনীতে আমি ছিলাম, কংগ্রেসের সরকার ছিল। দেখুন, একটা ছোট্ট কথা বলি, একটা পয়েন্টেই আপনারা বুঝতে পারবেন। পাকিস্তানের সেনার সঙ্গে কাশ্মীরের বর্ডারে আমরা আমনে সামনে ওখানে সার্ভিস করেছি। পাকিস্তানের সেনা বলতো যে আমাদের গুলি চালাতে, পাকিস্তান ভারতের দিকে গুলি চালাতে তাদের কোনো অনুমতি ইসলামাবাদ থেকে নিতে হয় না। পাকিস্তানের সেনা আমাদেরকে বলতো কিন্তু তোমরা আমাদের দিকে গুলি চালাতে হলে দিল্লি থেকে তোমাদের পারমিশন নিতে হবে। এটা ছিল আগের। মোদিজি আসার পরে সেনাবাহিনীকে খোলা হাত দিল এবং বলল
যে পাকিস্তানের থেকে যদি কোনো আক্রমণ হয়, যদি কোনো গুলিগোলা আসে, সেইটা আপনারা ঠিক করবেন যে কোথায়, কখন, কিভাবে আর কত গুলি চালাতে হবে, সেটা আপনারা করবেন। আমাদের দিল্লির পারমিশনের কোনো দরকার নাই, পারমিশন দেওয়াই থাকলো। তো এই খোলা হাত পাওয়ার পরে সাধারণত ইন্ডিয়ান আর্মি বহুত সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। এবং ভারত সরকার, বর্তমান ভারত সরকার সেনাবাহিনীর জন্যে যথেষ্ট সচেতন এবং বিভিন্ন রকমের অত্যাধুনিক ইকুইপমেন্ট সেগুলোর জোগাড় করছেন এবং নিজ দেশে তৈরি অস্ত্রশস্ত্র, ফাইটার জেট আর যত সফিস্টিকেটেড ইকুইপমেন্ট আছে যেগুলো সেনাবাহিনীর ব্যবহারে লাগে, সেই সমস্ত অস্ত্রশস্ত্র কী করে সেনাবাহিনীর চাহিদা পূরণ করা যায় তার জন্য যথেষ্ট যত্নবান। তাতে আজ ভারতবর্ষের সেনাবাহিনী যথেষ্ট মজবুত এবং শক্তিশালী এবং আমাদের যে কোনো শত্রুকে উপযুক্ত জবাব দেওয়ার মতো ক্ষমতা ভারতীয় সেনা রাখে। তো চায়না বর্ডারে আর ভারতীয় বর্ডারের ব্যাপারে যদি একটু বলেন, ওখানকার পরিস্থিতি। দেখুন, চায়না বর্ডারে এলএসি আছে, পাকিস্তান বর্ডার ওটাকে এলওসি, লাইন অফ কন্ট্রোল, আর চায়না বর্ডারে আছে এলএসি, অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল। এলসি, অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল। এখানে শর্ত আছে, কোনো চায়নার সঙ্গে একটা চুক্তি আছে যেখানে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, দুই দেশের সৈনিক করবে না। কিন্তু এলএসি থেকে 2 কিলোমিটার পিছনে চায়না আর্মি থাকবে, 2 কিলোমিটার পিছনে ইন্ডিয়ান আর্মি থাকবে। স্বাধীনতার পর থেকেই চায়নার অ্যাগ্রাসন, তারা এই এলওসির কাছাকাছি চলে আসে। যখন চলে আসে, দিল্লিকে খবর দিলে দিল্লি তাদের মোকাবিলা না করে বলে তোমরা 2 কিলোমিটার পিছনে চলে আসো। এইভাবে করে তারা একটু একটু করে আমাদের সীমানার ভারতের অনেক ভূখণ্ড তারা কবজা করে নিয়েছে। এই বর্তমান সরকার আসার পরে তাদের সেই অ্যাগ্রাসনকে চ্যালেঞ্জ দেওয়া শুরু হয়েছে এবং তাদের থেকে অনেকটা জমিও পুনরুদ্ধারও করা হয়েছে, যেগুলো আগের সরকারের না মানসিকতা ছিল না তারা কখনো চেষ্টা করেছে। তো এখন চায়না ভারতবর্ষকে যথেষ্ট সমীহ করে চলা শুরু করেছে, যেহেতু জবাব দেওয়ার মতো সরকার ভারতবর্ষে বর্তমান সময় আছে। তো কিছুদিন আগে কাতারে কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্তাকে ফাঁসি দিয়েছিল, নৌসেনাকর্তাকে, কিন্তু মোদিজি সেটাকে ওখান থেকে ফাঁসির রায় বাতিল করে তাদেরকে ফিরিয়ে এনেছে। সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, দেখুন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। যে কোনো মুসলিম কান্ট্রিতে ফাঁসির অর্ডার হয় আর সেখান থেকে আমাদের ভারত সরকার সেই ফাঁসির অর্ডারকে ক্যান্সেল করে তাদের ঘরে ফেরত নিয়ে আসে, এটা একমাত্র মোদি সরকারের দ্বারাই সম্ভব। আমাদের 8 জন প্রাক্তন নৌসেনাকর্তা যারা বিভিন্ন নিজি কোম্পানিতে কাতারে সার্ভিস করতেন, কাতার গভর্নমেন্টের অভিযোগ ছিল এরা ইসরায়েলের হয়ে জাসুসি করছে। তো জাসুসির অপরাধে গ্রেপ্তার হওয়া 8 নৌসেনাকর্তার কাতার সরকার ফাঁসির ঘোষণা করে। কিন্তু ভারতবর্ষের গভর্নমেন্ট এটাকে শক্ত হাতে নেয়। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেব, উনি এটাকে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে থাকেন এবং আইনত যত জটিলতা আছে সেগুলোকে কাটিয়ে এবং মোদিজির পররাষ্ট্রনীতির যে মজবুত একটা বন্ধন তৈরি করেছেন, সেই
নীতির দ্বারাই এই কাজটা করা সম্ভব হয়েছে, কি যে আমাদের 8জন ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্তাকে যে ফাঁসির অর্ডার ক্যান্সেল করিয়ে ভারতবর্ষে ফেরত নিয়ে এসছেন। এই জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত এবং মোদিজিকেও ধন্যবাদ দেওয়া উচিত। এটা কি কংগ্রেস সরকার হলে কি সম্ভব ছিল? দেখুন, আমার মনে হয় কংগ্রেস সরকার হলে আমরা এই ঘটনাটাকে ভারতবাসী হয়তো জানতেই পারতাম না যে 8জন নৌসেনা কর্তাকে ওখানে ফাঁসির অর্ডার হয়েছে এবং ওদের ফাঁসি হয়ে গেছে, এই কথাটাই হয়তো আমরা জানতে পারতাম না। আর একটা বিষয় দেখা যাচ্ছে, বর্তমানে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু ইউক্রেন এবং রাশিয়া দুটো দেশেই আমাদের ভারতীয় অনেক নাগরিক ছিল, যাদেরকে এনআরআই বলা হয়। তো তাদেরকে যুদ্ধ থামিয়ে কিভাবে নিয়েছে সেই ব্যাপারটা একটু যদি বলেন। হ্যাঁ, দেখুন, ওখানে দুটো দেশের যুদ্ধ চলছে, রাশিয়া অ্যান্ড ইউক্রেন। এই দুই দেশের মধ্যে দুটো দেশের সঙ্গেই আমাদের একটা সুসম্পর্ক আগে থেকেই আছে এবং এই সরকারের যে পররাষ্ট্র নীতি, এই নীতি এতটা মজবুত যে দুটো দেশকেই সে কনভিন্স করতে সামর্থ্য হয়েছেন যে আমার ভারতবর্ষের যত নাগরিক ওখানে আছে তাদেরকে আমি বের করব, তার জন্যে আমাকে প্যাসেজ দিতে হবে, একটা সুরক্ষিত রাস্তা করে দিতে হবে। এবং আশ্চর্যজনকভাবে দুটো দেশই রাজি হয়ে যায় এবং একটা সময় নির্ধারিত করে যে এই সময়ের মধ্যে ভারতীয় ইউক্রেন থেকে পাশের যে দেশগুলিতে আছে সেই দেশগুলিতে তারা যেতে পারবে, তার জন্য তারা যুদ্ধ থামিয়ে দিতে দুটো দেশই রাজি হয়। এটা পৃথিবীতে একটা বিরল ঘটনা, যেগুলো দুটো দেশকে যুদ্ধ থামিয়ে কোনো দেশের নাগরিক এভাবে করে বের করে আনা যায়। এবং সেই সঙ্গে যা ভারতীয়দের সঙ্গে পাকিস্তানি এবং বাংলাদেশি অনেক নাগরিক ভারতীয় সেজে ভারতীয় পতাকা হাতে নিয়ে ওই দেশ থেকে ওই সময় বেরিয়েছিলেন। এটা মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মুঝে লাগতা হ্যায় এই বাত সেই হ্যায়। আমার মনে হয় এই কথাটা সত্য যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ধন্যবাদ অনেক অনেক আমাদের প্রাক্তন সেনাকর্তা বিধানচন্দ্র বিশ্বাসকে। তো আমি সকল দর্শককে একটা কথাই বলবো যে কয়েকদিন বাদে আমাদের লোকসভা নির্বাচন এবং একটি ভোটের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের ভোট। তো আপনার ভোটটা আপনি সেইভাবেই দেবেন যে দেশকে মজবুত রাখতে পারে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভারত মাতা কি জয়।